আমরা ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ের সেকেন্ড পার্টে আমরা দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয় করেছিলাম, যেখানে দুটো অবস্থান আমরা জেনেছিলাম। একটা হচ্ছে প্রান্তমুখী অবস্থান বা এন্ড অন পজিশন, আর একটা প্রস্থমুখী অবস্থান বা পার্শ্ব অবস্থান, যেটাকে ব্রড সাইড অন পজিশন। আমরা আজকে দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয় করব যে কোনো অবস্থানে দ্বিমেরুর তলে, যেটাকে আর থিটা পজিশন বলা হয়। আর থিটা পজিশন আমরা দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তোমরা নোটটা বই থেকে করবে, আমি বুঝিয়ে দেবো আজকে। ধরো আমরা একটা দ্বিমেরু অঙ্কন করলাম, এ বি দ্বিমেরু। এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান আছে। এ বি দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু 2l কিউ। এখানে এ বির মান হচ্ছে 2l। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা জেনেছি অক্ষস্থিত অবস্থানে প্রাবল্য ই সমান 2p/4πε0 r কিউব। ভেক্টরিক্যালি ই ভেক্টর দিয়ে পি ভেক্টর দিয়ে লিখতেই পারি। আর প্রস্থ অবস্থানে যেটা পেয়েছিলাম সেটা ই সমান শুধু p/4πε0 r কিউব। এটা আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা এটার মধ্যবিন্দু যদি ও ধরি, এই ও এর সাপেক্ষে আর থিটা অবস্থান, যে কোনো একটা বিন্দু আমরা পি নিলাম। হ্যাঁ, এটা এ বি দ্বিমেরুর সাপেক্ষে থিটা অ্যাঙ্গেল করে আছে এবং এই বিন্দুটা পি বিন্দু। এবার তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবে, এই পি বিন্দুটা না দিয়ে তোমরা এটা সি বিন্দুও দিতে পারো। সি বিন্দু দিলে সুবিধা কি, তাহলে পি তো দ্বিমেরু ভ্রামক আমরা জানি, তাহলে সি বিন্দু যদি দিই তাহলে আমাদের আর ওটা ভুল হওয়ার চান্স কম। এবং এই যে দূরত্বটা ও থেকে সি এর দূরত্বটা হচ্ছে আর, এর অবস্থানটাকে বলা হচ্ছে আর থিটা অবস্থান। আর একটা কি জেনেছি, যে অক্ষস্থিত অবস্থানে দ্বিমেরুর জন্য যে প্রাবল্য নির্ণয় করেছি, প্রাবল্যের অভিমুখ হচ্ছে দ্বিমেরুর দিকে, দ্বিমেরু ভ্রামকের দিকে। দ্বিমেরু ভ্রামকের দিকে মানে এ বি হচ্ছে দ্বিমেরু মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এই পি ভেক্টরের অভিমুখ হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, মানে এ থেকে বি এর দিকে। আচ্ছা, আর প্রস্থ অবস্থানের জন্য যে দ্বিমেরু ভ্রামক নির্ণয় করেছিলাম, প্রাবল্য নির্ণয় করেছিলাম, তার অবস্থান তার তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য হচ্ছে, তার অভিমুখটা হচ্ছে দ্বিমেরুর অভিমুখের বিপরীত দিকে, সমান্তরালে বিপরীত দিকে। তাহলে আমরা, তোমরা বই থেকে নোটটা অবশ্যই করবে, আমরা এই পি দ্বিমেরু ভ্রামককে আমরা দুটি সমকৌণিক উপাংশে বিভাজিত করব। তাহলে দুটো সমকৌণিক উপাংশ কী পাবো? একটা পাবো পি পি তোমার পি কস থিটা পাবো, যেটাকে পি আর দিয়ে ডিনোট করলাম। আর একটা পি থিটা দিয়ে ডিনোট করব, যেটাকে পি সাইন থিটা পাবো। একটা পি কস থিটা আর একটা হচ্ছে তোমার পি সাইন থিটা। দুটো সমকৌণিক উপাংশে বিভাজন করলাম, একটা পি কস থিটা, একটা পি সাইন থিটা। এটা আমরা বিভাজন করলাম। তার মানে কীরকম হলো, এইটা যদি পি ভেক্টর, অভিমুখটাকে বিভাজন করছি আমরা, মানটাকে নয়, এ থেকে বি এর দিকে অভিমুখটা, এ থেকে বি এর দিকে। তাহলে আমরা মনে মনে এই ভেক্টর থেকে এই ওসি এর উপর একটা লম্ব ড্র করো। তাহলে এটা থিটা, এটা লম্ব, এটা হচ্ছে পি ভেক্টরের অভিমুখ ও থেকে বি এর দিকে। তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। এটা যদি ডি বিন্দু মনে মনে নাও, ছবিতে আঁকার দরকার নেই, এটা যদি ডি বিন্দু নাও তাহলে এটা ভূমি। আমরা জানি ভেক্টরে পড়েছি যে ভূমি অংশটা হয় পি কস থিটা। তাহলে এটা যদি পি হয় ও থেকে, তাহলে এটা হচ্ছে পি কস থিটা, যার অভিমুখ ও থেকে সি এর দিকে, আর এইদিকে। আর এইটা লম্ব উপাংশ, এটা হচ্ছে, তাহলে পি কস থিটার অভিমুখ কোন দিকে? ও সি বরাবর। আমরা জানি অক্ষস্থিত অবস্থানে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় এবি বরাবর। আর
পি কস থিটা পি সাইন থিটা হচ্ছে বিডি, সেটার সমান্তরালে আমি এখানে আঁকবো একটা ভেক্টর, সরি হ্যাঁ এটা হলো পি সাইন থিটা, এর অভিমুখ কোন দিকে, ও থেকে এই বিয়ের দিকে মানে ডিবি বরাবর, বা আমাদের এই ওসি যে অভিমুখ তার সমকৌণিক দিকে মানে এই বরাবর। তাহলে আবার বলি, এ থেকে বিয়ের দিকে ভেক্টরটা আছে পি ভেক্টরটা, তাকে আমরা সমকৌণিক উপাংশে বিভাজন করেছি, একটা হচ্ছে এই বরাবর, একটা এই বরাবর, মানে একটা ওসি বরাবর আর একটা ওসির সমকৌণিক দিক, মানে এইটা অভিমুখটা কোন দিকে হবে, অভিমুখটা মানে যেহেতু এ বি এর অভিমুখ এদিকে, তাহলে এই দিকেই হবে নিচের দিকে, আর ভূমিবংশটা ওপর দিকে হবে। যদি বি থেকে এর দিকে অভিমুখটা হতো তখন এই এর অভিমুখটা ওপর দিকে হতো, যেহেতু এ থেকে বি এর দিকে পি এর অভিমুখটা, তাই পি সাইন থিটার অভিমুখ হচ্ছে এই বরাবর, আর পি কস থিটার অভিমুখ এই বরাবর। যদি বি থেকে এর দিকে অভিমুখটা হতো তাহলে পি কস থিটার অভিমুখটা হতো নিচের দিকে তখন, আর পি সাইন থিটার অভিমুখটা হতো এই দিকে। তাহলে বোঝাতে পারলাম, তাহলে আমরা পি কস থিটা আর পি সাইন থিটাটাকে দুটো উপাংশে বিভাজন করেছি, একটা পি কস থিটা, একটা পি সাইন থিটা। এবার মজার ব্যাপার দেখো, আমরা আগের দিনে জেনেছি যে যদি এটা এ বি ভেক্টর হয় মাইনাস কিউ প্লাস কিউ, এটা মূলবিন্দু, এর অক্ষস্থিত অবস্থান পি, তার সাপেক্ষে প্রাবল্য নির্ণয় করি, সেটা হচ্ছে এইটা। এবার সব ভুলে যাও, পি কস থিটাটা হচ্ছে এইটা, এটাই পেনটা, তার সাপেক্ষে এই সি বিন্দুটা কি বিন্দু, অক্ষস্থিত বিন্দু। তাহলে অক্ষস্থিত বিন্দুটা অনেক দূরে অবস্থান করছে ধরো আর দূরত্বে, তাহলে অক্ষস্থিত বিন্দুর জন্য মানে পি কস থিটা একটা দ্বিমেরু ভ্রামক, তার মানটা পি আর ধরো, পি আর এর জন্য সি বিন্দুতে প্রাবল্য কী হবে, এইটাই হবে। শুধু পিটা পি হবে না, কেন? কারণ পি এর জন্য পি হয়েছিল, এটা তো এই মানটা এখন কত, ওসি বরাবর ওডির মানটা কত, পি কস থিটা, তাহলে 2p cos থিটা বাই 4π/0 আর কিউ হবে। তাহলে আমরা পি কস থিটার জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, তাহলে সেটা হচ্ছে পি কস থিটা উপাংশের জন্য সি বিন্দুতে প্রাবল্য, ওটাকে আর ধরো 2p cos থিটা, অভিমুখটা লিখতে হবে না এখন, 4πε0 আর কিউব, অভিমুখ কোন দিকে, এই বরাবর, আর এর অভিমুখ হচ্ছে ওসি বরাবর, বোঝা গেছে? এবার পি সাইন থিটা উপাংশের জন্য কি হবে, পি সাইন থিটা উপাংশের জন্য সি বিন্দুতে প্রাবল্য কি হবে, দেখো পি সাইন থিটা এইটা, এর জন্য এই অবস্থানটা কি অবস্থান, লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান, কি অবস্থান, লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান। আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান হচ্ছে এইটা, তাহলে এই অবস্থানে প্রাবল্যর অভিমুখ কোন দিকে হয়, ভ্রামকের অভিমুখ যেদিকে হয় দ্বিমেরু ভ্রামকের তার উল্টো দিকে, বিপরীত দিকে। তাহলে পি সাইন থিটার অভিমুখ তো এদিকে, তার জন্য প্রাবল্যটা কত হবে, এইটাই হবে, পি এর জায়গায় পি সাইন থিটা হবে, তাহলে প্রাবল্যর মানটা হবে ই থিটা সমান পি সাইন থিটা বাই 4πε0 আর কিউ। অভিমুখ কোন দিকে হবে, এর সমান্তরালে বিপরীত দিকে, মানে এইটা ই থিটা, ঠিক আছে? তাহলে ই আর পেলাম, ই থিটা পেলাম, এর অভিমুখটা লিখব এর সমকোণিক দিকে ডি, এটা ই এফ ধরো, সি এফ বরাবর। তোমরা বই থেকে এটা করে নেবে, সাঁতরা থেকে বা দাসখান থেকে, যেখান থেকেও করে নেবে, বা দুয়ারি। তাহলে সি এফ বরাবর হলো। এবার দেখো এইটা সাইন উপাংশ, এটা কস উপাংশ। আমরা সেই ক্লাস 11-এ একটা সাইন আর একটা কস থাকলে ওদের মধ্যবর্তী দশাপার্থক্য কত হয়, সাইন থিটা আর কস থিটা, কারণ সাইন 90 + থিটা মানে কস থিটা, তার মানে ওদের মধ্যে দশাপার্থক্য হয় π/2। তার মানে দেখেও বুঝতে পারছি এরা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি,
আর সাইন কসের মধ্যে অলওয়েজ দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে তারা পরস্পর সমকোণে আছে, তাহলে এদের লব্ধি কত হবে? সেই লব্ধি বার করার ত্রিভুজের সূত্র ই সমান √ER² প্লাস ইথিটা স্কোয়ার প্লাস 2ER ইথিটা কস থিটা। কস থিটা এখানে 90, তাহলে কস 90 0, তাহলে সিম্পলি √ER² প্লাস ইথিটা স্কোয়ার। তাহলে আমরা সি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে? সি বিন্দুতে লব্ধি প্রাবল্য হলো ই সমান একবারে ER² প্লাস ইথিটা স্কোয়ার। একটা জানার জন্য বলে দিই, ERটাকে বলা হয় অরীয় উপাংশ বা রেডিয়াল কম্পোনেন্ট, আর ইথিটাকে বলা হয় অ্যাজিমুথাল কম্পোনেন্ট। মনে রাখার দরকার নেই, এটা জানার জন্য বললাম। এটাকে অ্যাজিমুথাল কম্পোনেন্ট, ইথিটাকে বলা হয় অ্যাজিমুথাল কম্পোনেন্ট, আর এটাকে রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে এটার মান বসাও, ই ইকুয়াল টু √ER²। ER² মানে 2p cos θ/4πε হোল কিউব। তাহলে আমরা 2p cos θ/4πε0 r³ তার হোল স্কোয়ার প্লাস ইথিটা স্কোয়ার শুধু p sin θ/4πε0 r³ তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু মুছছি ওপরটা। তাহলে কত হলো? এখান থেকে দেখো 2p/4πε0 তার হোল কিউব হোল স্কোয়ার কমন নিয়ে নিলে বাইরে রুটের বাইরে সিম্পল চলে আসবে। ই ইকুয়াল টু 2pটা কমন যাবে, শুধু পিটা কমন যাবে, 4πε0 r³ বাইরে চলে রুটের মধ্যে এই দুইটা থাকলো, মানে 4 cos² θ প্লাস sin² θ সমান p/4πε0 r³। 4 cos² θটাকে ভাঙো, sin² θ প্লাস 3 cos² θ, তাহলে sin² θ প্লাস cos² θ প্লাস 3 cos² θ, তাহলে cos² θ প্লাস sin² θ মানে 1, তাহলে একবার হলো 1 প্লাস 3 cos² θ। আরেকবার বলি, 4টাকে 3 প্লাস 1-এ ভেঙে নাও, তাহলে একটা cos² θ রইলো, তার সঙ্গে sin² θ যোগ করলে কত হয় 1, তাহলে 1 প্লাস 3 cos² θ। এটা হচ্ছে আমাদের r θ অবস্থানে চৌম্বক প্রাবল্যের মান নির্ণয়। এর অভিমুখটা তার মানে ইটা হচ্ছে এই বরাবর, এটা থিটা। তাহলে যদি হয় তাহলে এখান থেকে আমরা থিটাটা নির্ণয় করব কিভাবে? এটা যদি থিটা হয় তাহলে আমরা এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে ওটাও থিটা, সরি এটা থিটা নয়, এটা ধরো এটা যদি আলফা হয়, তাহলে আমাদের অভিমুখ নির্ণয় করব। সহজ প্রসেস, tan আলফা সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে ই থিটা, তার মানে ই θ/ER। তাহলে দেখো ই থিটার মান হচ্ছে 2p cos θ/4πε0 r³, ই থিটার মান এটা p sin θ/4πε0 r³, এটা কেটে যাবে বাই এইটা, মানে হাফ tan θ, হাফ tan θ। অভিমুখ হলো হাফ tan θ, এটা হলো অভিমুখ। তাহলে যে কোনো অবস্থান যেটাকে r θ অবস্থান বলা হয়, সেখানে প্রাবল্যের মান হলো ই সমান p/4πε0 r³ √4 cos² θ প্লাস sin² θ, আর অভিমুখ হচ্ছে tan আলফা সমান ই θ/ER সমান হাফ tan θ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর যত বাড়বে ই তত কমছে, মানে দূরত্বের সাথে প্রাবল্যের মান কমতে থাকছে। তোমার মনে একটা কোশ্চেন আসেনি যে হঠাৎ করে দ্বিমেরু ভ্রমকের জন্য প্রাবল্য নির্ণয় করবোই বা কেন? গুরুত্ব কি, দ্বিমেরুর গুরুত্ব কি, এটা জাস্ট শুনে রাখো জানার জন্য। আমাদের যে সমীকরণ ই সমান 2p/4πε0 r³, ই সমান p/4πε0 r³, এটা দুটো স্পেশাল পজিশন, একটা হচ্ছে অক্ষস্থিত, একটা হচ্ছে বা এন্ড সাইড অন পজিশন, একটা হচ্ছে ব্রড সাইড অন পজিশন। এখানে আমরা থেকে কি জানতে পারছি যে কোনো বিন্দুতে প্রাবল্যের পরিমাপ দ্বিমেরুর আধানগুলির মান এবং দূরত্ব পৃথকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কি বলছে? কোনো পরীক্ষার সাহায্যে কোনো বিন্দুতে প্রাবল্যের পরিমাপ করে আমরা একটা প্রাবল্য একটা জায়গায় পরিমাপ করলাম, প্রাবল্যের পরিমাপ করে একটা দ্বিমেরুর
হ্যাঁ, আধানগুলির মান এবং ওদের দূরত্ব পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু আধানগুলির মান এবং দূরত্বের গুণফল নির্ণয় করা সম্ভব। মানে পিটা হচ্ছে আমরা জানি পি সমান 2L3, আধানগুলোর মান আর তাদের দূরত্ব নির্ণয় করা সম্ভব। তার মানে আমরা কোনো একটা বিন্দুতে যদি প্রাবল্য পরীক্ষা করে নির্ণয় করি, প্রাবল্যটা জানার পর আমরা ওই প্রাবল্য কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে আমরা আধানগুলোর, দ্বিমেরুর আধানগুলোর মান এবং ওদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে আমরা পারবো না, কিন্তু আমরা ওই আধানের মান এবং ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফল নির্ণয় করতে পারবো, যেটাকে দ্বিমেরু ভ্রামক বলা হচ্ছে, নির্ণয় করতে আমরা পারি। তাই স্থির তড়িৎবিদ্যায় দ্বিমেরু সংক্রান্ত আলোচনা দ্বিমেরুর আধানগুলির মান ও দূরত্বের গুণফলকেই একটা পৃথক রাশি পি বা দ্বিমেরু ভ্রামক বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আমাদের স্থির তড়িৎবিদ্যায় দ্বিমেরু সংক্রান্ত আলোচনায় আমরা এখানে দ্বিমেরুর আধানগুলির মান এবং দূরত্বের গুণফলকে একটা রাশি পি দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার দ্বিমেরু কারা? কিছু সহজাত ধর্ম আছে দ্বিমেরু, মানে কিছু এমনি দ্বিমেরু পাওয়া যায়, যেমন HCl, H2O। এদের মধ্যে ধনাত্মক আধানের ভরকেন্দ্র বন্টনের ভরকেন্দ্র আর ঋণাত্মক আধানের বন্টনের ভরকেন্দ্র একে অপরের উপর ওভারল্যাপ করে থাকে না, এদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, মানে এরা একটা দ্বিমেরু গঠন করেই থাকে, এটা সহজাত বৈশিষ্ট্য। এদেরকে দ্বিমেরু ভ্রামক থাকে, যেমন HCl, H2O, এদেরকে বলা হয় পোলার মলিকিউল। কিন্তু কিছু কিছু স্বাধীন অণু আছে, প্রতিসম অণু আছে, আবার কিছু কিছু পদার্থের অণু আছে, যেমন H2O2, CO2, এরা কিন্তু দ্বিমেরু নয়, এদের দ্বিমেরু ভ্রামক শূন্য। কারণ কি? এদের ধনাত্মক আধানের মানে বন্টনের ভরকেন্দ্র এই যে প্লাস, আর ঋণাত্মক আধানের ভরকেন্দ্র মাইনাস, এরা একে অপরের উপর কোয়েনসাইড বা ওভারল্যাপ করে থাকে, এরা পরস্পর ওভারল্যাপ করে থাকে, তাই জন্য এদের মধ্যে কোনো ব্যবধান থাকে না, তাই এরা দ্বিমেরু গঠন করে না। কিন্তু এই সমস্ত অণুগুলোকে যদি তীব্র তড়িৎক্ষেত্রে স্থাপন করা হয়, এদের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটে, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, যার ফলে এরা একটা অস্থায়ী দ্বিমেরু গঠন করে, অস্থায়ী একটা দ্বিমেরু, বা এর মধ্যে একটা দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু ভ্রামক তৈরি হয়। তাহলে আমরা মোটামুটি দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে প্রাবল্য, অবস্থানের প্রাবল্য নির্ণয় করতে আমরা শিখলাম। এবার আমরা সুষম তড়িৎক্ষেত্রে দ্বিমেরুর আচরণ আমরা আলোচনা করব। তড়িৎক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক কি হবে? আমরা ধরে নিচ্ছি একটা AB তড়িৎ দ্বিমেরু ই একটা সুষম তড়িৎক্ষেত্রে থিটা কোণে স্থাপিত। তাহলে আমরা লিখি, মনে করি পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু সুষম প্রাবল্যের তড়িৎক্ষেত্র ই এর অভিমুখের সাথে থিটা কোণে আছে। তাহলে আমরা কি দেখলাম? মনে করি পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু সুষম প্রাবল্যের তড়িৎক্ষেত্র ই এর অভিমুখের সাথে থিটা কোণে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে AB হচ্ছে তড়িৎ দ্বিমেরু, সেটা ই তড়িৎক্ষেত্র প্রাবল্যের সঙ্গে থিটা কোণ করে আছে। এবার আমরা জানি কুলম্বের সূত্রে পড়ার পর তড়িৎক্ষেত্র যখন পড়েছিলাম যে একটা ই তড়িৎক্ষেত্রে যদি কিউ আধান রাখা হয় তার উপর ক্রিয়াশীল বলের মান কত।
তোমরা এখন ভাবছো, তোমরা জানো, সেটা বলে দিই। একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি হয়, আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে। যদি একটা কিউ আধান প্লাস কিউ আধান হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হচ্ছে বহির্মুখী, বাইরের দিকে। তাহলে সেখানে যদি একটা Q0 আধান রাখা হয়, তার ওপর ক্রিয়াশীল বল হবে Q0 গুণিতক E। এইটা তোমরা জানো, মানে যে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তে যদি একটা কিউ আধান রাখা হয়, তার ওপর ক্রিয়াশীল বল হচ্ছে QE। তাহলে ডেফিনেটলি কিউ আধানটা এখানে আছে, তার উপরে একটা বল কাজ করবে প্রাবল্যের দিকে, সেটা হচ্ছে F ভেক্টর সমান কিউ ইন্টু ই। এবং মাইনাস কিউ আধানটা আছে, মাইনাস কিউ আধানের উপর প্রাবল্যে রাখলে তার উপর একটা আকর্ষণ বল কাজ করবে, সেটা অভিমুখ প্রাবল্যের বিপরীত দিকে, এফ সমান মাইনাস কিউ ইন্টু ই। তাহলে এফ আর এই এফ দুটোর মান সমান, কিন্তু অভিমুখ বিপরীত। তাহলে লিখতে হবে দুটি সমান ও বিপরীতমুখী বল কিউই ও মাইনাস কিউই দ্বিমেরুর উপর ক্রিয়া করে। তাহলে কি জানা গেল? দুটি সমান ও বিপরীতমুখী বল কিউই ও মাইনাস কিউই দ্বিমেরুর উপর ক্রিয়া করে। তাহলে আমরা সেই ভেক্টরে আমরা সেই দৃঢ়বস্তুর ঘূর্ণন ওই অধ্যায়ে আমরা পড়েছি যে টর্ক পড়েছি। যদি একটা দণ্ডের উপর সমান ও বিপরীতমুখী বল কাজ করে, তাহলে তার উপর লব্ধি বল কত হবে? 0। রৈখিক বল 0, লব্ধি রৈখিক বল 0। রৈখিক বল 0 হলে তার মধ্যে কী হবে? সমান ও বিপরীতমুখী বল কাজ করলে তার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, অর্থাৎ দ্বন্দ্বের সৃষ্টি হবে। দ্বন্দ্বের ভ্রামককে আমরা কি বলি? টর্ক। তাহলে আমরা লিখব স্পষ্টত এফ সমান কিউই এখানে। এবার স্পষ্টত দ্বিমেরুর উপর লব্ধি বল 0। পরীক্ষায় কোশ্চেন দেয় তড়িৎ ক্ষেত্রে অবশ্য দ্বিমেরুর উপর টর্ক ও বল নির্ণয় করো, 2 নম্বর। তাহলে বল 0 এটা 1 নম্বর, তারপর টর্ক নির্ণয় করব, সেটার জন্য 1 নম্বর। তাহলে বল 0, লব্ধি বল 0। তাহলে কিন্তু দ্বিমেরুর উপর ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে টর্ক ক্রিয়া করে। একবারই লিখলাম টর্ক, কারণ দুটো সমান ও বিপরীতমুখী বল কাজ করলে দ্বন্দ্ব ক্রিয়া করে, দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, কিন্তু দ্বিমেরুর উপর অবিন্দুগামী অক্ষের সাপেক্ষে টর্ক ক্রিয়া করে বা দ্বন্দ্ব ক্রিয়া করে, এবং দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। এটা আমরা লিখতে পারি, বা একবারে টর্ক ক্রিয়া করে। এবার টর্কের মান বা দ্বন্দ্বের মান আমরা কি জানি? টর্কের মান টাও দিয়ে লেখা হয় যে কোনো একটি বল এবং ওদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটি বল ও লম্ব দূরত্ব, আমরা যে কোনো একটি বল ও লম্ব দূরত্ব, বল গুণিতক লম্ব দূরত্ব। কার মধ্যে লম্ব দূরত্ব? বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। তাহলে বল দুটির মধ্যে লম্ব দূরত্ব কি? এইখান থেকে আমরা লম্ব টানলাম,
তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে এটা 12, তাহলে লম্ব উপাংশটা কত হবে 12 সাইন থিটা। তাহলে কি হলো, আমরা যে কোনো একটি বল ও বল দুটির মধ্যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 12 সাইন থিটা। এই যে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, ড্র করেছি, 12 হচ্ছে এবি, তাহলে এটা লম্ব দূরত্ব 12 সাইন থিটা। তাহলে কত হবে, টাও সমান কিউই 12 সাইন থিটা। এবার পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, যেখানে পি সমান কত, যেহেতু পি সমান 12 কিউ, তাহলে 12 কিউ এর জায়গায় পি সাইন থিটা। এবার ভেক্টরে প্রকাশ করব। দেখো তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ এদিকে, দ্বিমেরুর অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে এবার পি ক্রস ই হবে, যেহেতু আমরা এ ক্রস বি সমান এ বি সাইন থিটা জানি, তাহলে এখানে পি সাইন থিটা আছে। এবার পি ক্রস ই হবে না ই ক্রস পি হবে, এটা একটা ব্যাপার। এবার ঘুরবে কোন দিকে, যেহেতু কিউই এদিকে কাজ করছে আর মাইনাস কিউ এদিকে কাজ করছে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমাদের হাতটা এইভাবে ঘুরবে এবং আমার থামটা বোর্ডের দিকে। তাহলে পি ক্রস ই, পি ক্রস ই ঘুরছে যেহেতু এদিকে, তাহলে পি ক্রস ই, তাহলে আমাদের টর্কের অভিমুখ হবে বোর্ডের ভিতর দিকে। তাহলে আমরা লিখব টাও ভেক্টর ইকুয়াল টু পি ক্রস ই। এই হচ্ছে আমাদের টর্কের রাশিমালা। যদি পরীক্ষায় ক্রস প্রোডাক্টটা লিখতে ভুলে যাও, পি সাইন থিটা পর্যন্ত লিখে দেবে, ফুল নাম্বার পাবে। ভেক্টর ফর্ম লিখতে গিয়ে যদি ভুল হয় তাহলে আবার নাম্বার কাটবে। আর যদি ভেক্টর ফর্মই বার করতে দেয় তাহলে তোমাকে তো করতেই হবে। তাহলে এটা পার্ট মার্কিং করে, বলে যে একটি তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল, লব্ধি বল ও টর্ক ক্রিয়া নির্ণয় করো। টর্ক হচ্ছে বল হচ্ছে, লব্ধি বল হচ্ছে 0। এই যে এই পোর্শনটা পর্যন্ত লিখলে 1 পাবে। আর তারপরে টর্কের রাশিমালা নির্ণয় করবে, সেখানে আপনি তোমার বাকি নাম্বারটা পাবে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের রাশিমালা নির্ণয় করলাম, টাও সমান পি ক্রস ই, পাশে পি সমান 12 কিউ হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আমি বোর্ডে লিখিয়ে দিলাম লেখাটা, তোমরা এখান থেকে করে নিতে পারো, বা দাসখান যেতে গেলে দাসখান থেকেও করে নিতে পারো। তাহলে মনে করি পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু সুষম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র ই এর অভিমুখের সাথে থিটা কোণে আছে। দুটি সমান ও বিপরীতমুখী বল কিউই ও মাইনাস কিউই দ্বিমেরুর উপর ক্রিয়া করে। স্পষ্টত দ্বিমেরুর উপর লব্ধি বল 0, কিন্তু দ্বিমেরুর উপর ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে টর্ক ক্রিয়া করবে। কেন ক্রিয়া করবে সেটা বললাম, দুটো সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করলে দ্বিমেরুর উপর একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। ওই কারণে আমরা একবারে লিখলাম টর্ক ক্রিয়া করে। তাই বল দুটির মধ্যে টর্কের মান, বল দুটির মধ্যে আচ্ছা টর্কের মান সমান টাও সমান হচ্ছে যে কোনো একটি বল গুণিতক বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। তাই টাও ইকুয়াল টু কিউই, বল দুটির যে কোনো একটির মান কিউই আর ওদের মধ্যে লম্ব দূরত্ব 12 সাইন থিটা। তাই টাও ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। তাই টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই ভেক্টরিক্যালি। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা স্বাধীনভাবে একটা দ্বিমেরুকে রাখা হয়, বাধাহীনভাবে যদি রাখা হয়, সাধারণত ওই দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে থাকবে, যেখানে ন্যূনতম সেই শক্তি হয়। তাহলে দ্বিমেরুটা ক্রিয়া করবে কোন বরাবর, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর। তাহলে সাম্য অবস্থানে থাকবে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন। এবার ওই দ্বিমেরুটা যদি ধরো এটা তড়িৎ ক্ষেত্র অভিমুখ ব্ল্যাক আর এটা দ্বিমেরুর অভিমুখ সমান্তরালে ছিল, এবার আমরা যদি এখান থেকে একে বিক্ষিপ্ত করি আলফা কোণে, তাহলে সাম্য অবস্থা বিঘ্নিত হবে। তাহলে বিঘ্নিত হলে তাহলে বাধার বিরুদ্ধে আমাকে একটা কী করতে হবে, কার্য করতে হবে। সেই কৃতকার্যের মান আমরা নির্ণয় করব। তোমরা বই থেকে নোটটা করবে, আমি বুঝিয়ে দেবো। তাহলে এখানে আমরা এবি একটি তড়িৎ দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক তোমরা জানো পি সমান 12 কিউ, এটা আমরা জানি। এবার এবি তড়িৎ দ্বিমেরু একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে ছিল, সেটা আলফা কোণে আমি ঘুরিয়েছি। তাহলে আলফা কোণে ঘোরালে ওর ওপরে টর্ক ক্রিয়া করবে। আমরা আগের টপিক্সে আলোচনা করলাম টর্কের রাশিমালা, ভেক্টরিক্যালি না লিখে নর্মাল লেখো পি ই সাইন আলফা।
তাহলে একটা দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যদি আলফা কোণে ঘোরানো হয় তার উপর ক্রিয়াশীল টর্ক টাও সমান পি সাইন আলফা। টাও সমান কত? পি সাইন আলফা। এবার আমরা যদি এই আলফা কোণে ঘোরাতে এই টর্ক ক্রিয়া করে, এবার আমরা একটু জানি যে রৈখিক গতির ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে ডব্লু সমান এফ গুণিতক সরণ এফএস। কৌণিক গতির ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে বলে দিই, রৈখিক গতির ক্ষেত্রে বলের যা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে টর্কের তাই ভূমিকা। তাহলে বলের জায়গায় বলের ঘূর্ণন প্রতিরূপ টর্ক লিখব। রৈখিক গতির ক্ষেত্রে সরণ এস যদি হয়, কৌণিক গতির ক্ষেত্রে সরণের ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে থিটা, তাহলে এফ থিটা বা কৌণিক সরণ, টাও ইন্টু থিটা। তাহলে আমরা যদি এই আলফা কোণে ঘোরানো হয়েছে, এটা যদি আরও একটু আমরা এই পজিশানে নিয়ে গিয়ে ডি আলফা কোণে আরও ঘোরাই, তাহলে আমাকে কৃতকার্য করতে হবে। তাহলে কৌণিক সরণ হচ্ছে ডি আলফা আর প্রযুক্ত টর্ক টাও। তাহলে কৌণিক সরণ যদি ডি আলফা হয় তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান টাও ইন্টু ডি আলফা। তাই ডিডব্লিউ সমান টাও এর মান পিই সাইন আলফা ডি আলফা। এবার ছিল সমান্তরালে, তখন আলফার মানটা 0 ছিল। ধরো আমি টোটাল থিটা কোণে ঘোরাবো, তাহলে মোট কৃতকার্য কত হবে? তাহলে 0 থেকে থিটা কোণে ঘোরাতে মোট কৃতকার্য, তাহলে এই ক্ষুদ্র ডিডব্লিউগুলোকে থিটা কোণে ঘোরাতে মোট কৃতকার্য ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ 0 টু থিটা সাইন আলফা ডি আলফা, পিটা ধ্রুবক বলে বাইরে নিয়ে এলাম। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হলো সাইন আলফার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস আলফা, তাহলে পি মাইনাসটা বাইরে রাখলাম, মাইনাস কস আলফা লিমিট 0 টু থিটা সমান আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা থিটা। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হলো মাইনাস পিই কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কস 0 পিই কস 0, কস 0 মান 1, তাহলে পিই কমন নিলে আমাদের পাচ্ছি 1 মাইনাস কস থিটা। তাহলে কৃতকার্যের রাশিমালা কত পেলাম? ডব্লিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, এখানে পিই। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে মোট কৃতকার্য। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে মোট কৃতকার্য হলো ডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস কস থিটা। বুঝতে পারা গেছে? এবার আমরা যদি থিটা কোণের মান 90 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত পরিবর্তিত হয়, যদি সমকোণে ছিল থিটা কোণে পরিবর্তন করব, তখন কৃতকার্যটা কীরকম হবে? তখন কিছুই না, আমি একটু পাশে দেখিয়ে দিই, এইখানটা দেখিয়ে দিচ্ছি। তখন কৃতকার্য ডব্লিউ সমান ইন্টিগ্রেশনটা হবে 9 টু থিটা, 90 থেকে থিটা, পি বাইরে এলো সাইন আলফা সাইন আলফা ডি আলফা, তাহলে পি মাইনাস কস আলফা লিমিট 90 টু 0, তাহলে কত হলো? মাইনাস পিই কস, এটা থিটা, সরি থিটা পর্যন্ত, কস থিটা মাইনাস প্লাস পি কস 90, এখানটা একটু মুছছি আমি। তাহলে কত হলো? ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা প্লাস 0, তাহলে মাইনাস পিই কস থিটা ডব্লিউ সমান। এবার একটা কথা বলি, এই যে আমরা কৃতকার্যটা করছি ওটা ওই দ্বিমেরুর মধ্যে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হয়। সেই স্মৃতিশক্তির রাশিমালা তাহলে কত হলো? ডব্লিউকে ইউ দিয়ে লিখি, ইউ সমান পি ভেক্টর রাশি ই ভেক্টর রাশি, আমরা জানি এ ডট বি মানে এ বি কস থিটা, তাহলে পি কস থিটা মানে পি ডট ই, তাহলে মাইনাস পি ডট ই, আর দুটো ডট প্রোডাক্ট স্কেলার রাশি, যেহেতু স্মৃতিশক্তি স্কেলার রাশি, তাহলে মাইনাস পি ডট ই। এই গেল আমাদের স্মৃতিশক্তির রাশিমালা। যদি নির্ণয় করতে তাই এই একইভাবে এটাই হলো স্মৃতিশক্তি, বা কৃতকার্য বললে কৃতকার্য, তাহলে মাইনাস পি ডট ই।
তড়িদাহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করবো। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও ব্যাপারটা। মনে করি আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত পরিবাহী নেওয়া হলো। আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত পরিবাহী গোলক নেওয়া হলো। মনে করি আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত পরিবাহী গোলক, যেটা কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে। তাহলে তোমরা এখান থেকে আমার কথাটা শুনেও লিখতে পারো। মনে করি আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত পরিবাহী গোলককে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে এবং গোলকটিকে প্লাস কিউ আধান দেওয়া হলো। প্লাস কিউ আধান দেওয়া হলো, গোলকটিতে প্লাস কিউ আধান প্রদান করা হয়েছে। পরিবাহীর কাছাকাছি একটি বিন্দু পি, পরিবাহীর কাছাকাছি একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আর একবার মনে করি আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত পরিবাহী গোলককে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে, পরিবাহীতে প্লাস কিউ আধান প্রদান করা হয়েছে। পরিবাহীর পৃষ্ঠের নিকটবর্তী বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কি? আমরা যদি পিতে একটি একক ধনাত্মক আধান রাখি, তার উপর ক্রিয়াশীল বলের মানই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে প্রাবল্যের সংজ্ঞা অনুসারে পি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে এরপর যে তাড়িতিক বল ক্রিয়া করে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। মনে করি আহিত গোলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, সেই গোলকটি, সেই আধানটি গোলকটির কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, কেন্দ্র হতে কেন্দ্রীভূত আছে। তাহলে আহিত গোলকটির যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয়। ধরা হবে যে সমস্ত আধান এর কেন্দ্রে সংহত আছে, সমস্ত আধান কেন্দ্রে সংহত আছে, সমস্ত আধান কেন্দ্রে সংহত আছে এবং পি বিন্দুটা পৃষ্ঠের খুব নিকটবর্তী বলে পি বিন্দুর দূরত্বটা ব্যাসার্ধের সমান ধরে নেওয়া হলো। তাহলে আহিত গোলকটির জন্য পি বিন্দুতে যে কোনো বিন্দু পিতে প্রাবল্য নির্ণয় করতে হবে এবং ধরা হলো যে সমস্ত আধান কেন্দ্রে সংহত আছে। গোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব গোলকের ব্যাসার্ধের সমান ধরা হলো। তাহলে পি বিন্দুতে একক ধনাত্মক আধানের জন্য পি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর একক পজিটিভ আধান উপর ক্রিয়াশীল বল কত হবে? ই সমান 1/4πε0 প্লাস কিউ গুণিতক 1/r², অভিমুখ ওপি বরাবর। তাহলে ই সমান এটা হলো। এবার গোলকের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব, গোলকের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে, সিগমা সমান আমরা জানি 4πr² ইন্টু কিউ, সিগমা সমান q/4πr²। আচ্ছা, আমরা বলি যে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে, তাহলে এখানে একটা কে ফ্যাক্টর থাকবে, 4πε0 kr² হবে, কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে। তাহলে অতএব ই সমান কত হলো? q/4πr² যদি সিগমা হয় তাহলে সিগমা বাই kε0, সিগমা বাই kε0। দেখা যাচ্ছে যে এই সমীকরণে গোলকের ব্যাসার্ধ আর অনুপস্থিত, অর্থাৎ আমরা গোলক ধরে নিয়েছিলাম পরিবাহী গোলক ক্যালকুলেশনের সুবিধার্থে। যে কোনো আকৃতির যদি পরিবাহী আহিত বস্তু হয় তার নিকটবর্তী বিন্দুতে প্রাবল্যের মান অলওয়েজ সিগমা বাই kε0 হবে, কারণ এখানে তার ডাইমেনশনটা কি তার উপর ডিপেন্ড করছে না, কারণ আরটা এখানে যেহেতু অনুপস্থিত। তাহলে পরিবাহী ডাইমেনশনের উপর নির্ভর করছে না, পরিবাহীর নিকটবর্তী বিন্দু, পরিবাহী যে তলমাত্রিক ঘনত্ব আমরা জানি, তাহলে নিকটবর্তী বিন্দুতে প্রাবল্যের মান হচ্ছে ই সমান সিগমা বাই kε0।
তাহলে যে কোনো ধরনের আহিত পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং এইকেই বলা হয় কুলমের উপপাদ্য। পরীক্ষায় ঘুরিয়ে দেয় কুলম্বের উপপাদ্যটা প্রতিষ্ঠা করে, এটাকে বলা হয় কুলমের উপপাদ্য। কুলম্বের সূত্র নয়, কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্যটা কি? 1/k∪0 গুণিতক মাধ্যমের আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব, এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। কি বলা হয়? কুলম্বের উপপাদ্য। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে একটা আহিত পরিবাহী নিকটবর্তী বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করা কী করে হয় সেটা আমরা জানলাম। কি ধরলাম? মনে করি একটি আর ব্যাসার্ধের আহিত পরিবাহী গোলক কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে, তাতে প্লাস কিউ আধান প্রদান করা হলো। পরিবাহী গোলকের নিকটবর্তী বিন্দু পিতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রাবল্যের সংজ্ঞানুসারে পি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে তার উপর ক্রিয়াশীল বলের মানই ক্ষেত্র প্রাবল্যের মান। পরিবাহীর পৃষ্ঠের যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা পরিবাহীর সমস্ত আধান তার কেন্দ্রে সংহত আছে বলে ধরে নেব। পি বিন্দুর দূরত্ব পরিবাহীর গোলকের প্রায় সমান ধরা হলে ওপি সমান আর, তাহলে পি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের মান ই সমান 1/4πε0 Q/kr²। গোলকের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে সিগমা সমান Q/4πr²। তাহলে ই = σ/k∪0। এটাকে আবার কুলম্বের উপপাদ্য বলা হয়। এর তাৎপর্য হচ্ছে যেহেতু ওখানে ব্যাসার্ধ আর নেই, তাই যে কোনো পরিবাহীর ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। তড়িৎ বলরেখা বা আমরা লিখব ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কাকে বলে? তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এবং তড়িৎ ক্ষেত্রে রাখা একটা আধানের গতির অভিমুখ সম্পর্কে সম্যক ধারণা করার জন্য আমরা তড়িৎ বলরেখার কল্পনা করেছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের যে আমরা অভিমুখ বা তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা আধান থাকে, সেই আধানটা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোন দিকে গতিশীল হবে সেই সম্পর্কে আমরা সম্যক ধারণা করার জন্য আমরা একটা মাইকেল ফ্যারাডে তিনি একটা তড়িৎ বলরেখা কল্পনা করেছেন। তাহলে মাইকেল ফ্যারাডেই এই তড়িৎ ক্ষেত্ররেখার একটা ধারণা দিয়েছিলেন। মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখা একটা পুরোপুরি কাল্পনিক রেখা। তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করার জন্য আমরা এই রেখাটা কল্পনা করেছি। কাকে বলে? একটা সর্ববাধামুক্ত ধনাত্মক ক্ষুদ্র আধান বা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখা হলে যে অভিমুখে আধানটি গতিশীল হবে, যে রেখা বরাবর আধানটি গতিশীল হবে সেই রেখাগুলোকে আমরা ক্ষেত্ররেখা বা তড়িৎ বলরেখা বলে থাকি। সর্ববাধামুক্ত একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে যে রেখা বরাবর ওই আধানটি গতিশীল হয় সেই রেখাগুলোকে তড়িৎ বলরেখা বলা হয়। এবং ধরো এই একটি তড়িৎ বলরেখা, একটি আধান Q0 এই বরাবর গতিশীল। যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকের অভিমুখটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। ওই বলরেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে স্পর্শকের অভিমুখ হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে তড়িৎ বলরেখা সম্পূর্ণ একটা কাল্পনিক রেখা। তড়িৎ বলরেখার কয়েকটি আমরা কিভাবে তড়িৎ বলরেখা অঙ্কন করা হয় সেই সম্পর্কে আমি কয়েকটা আলোচনা করব, এগুলো নোট না করলেও চলবে। বলরেখা কাকে বলে আর বলরেখার ধর্ম তোমরা নোট করবে। দেখো, এটা চুম্বকের ক্ষেত্রে এরকম একটা প্র্যাকটিক্যাল করা হয়েছিল। যদি আমরা একটা কার্ডবোর্ড নিয়ে সেখানে যদি একটা তার দিয়ে সেখানে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় প্লাস থেকে মাইনাসের দিকে উপর দিকে, এবং এতে যদি আমরা কিছু লোহা চূর্ণ ছড়িয়ে দিয়ে যদি এখান থেকে প্রবাহ যাচ্ছে, আমরা
ক্লাস 10-এ ওরস্টেডের এক্সপেরিমেন্টে জেনেছি একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক চ্যাপ্টারেও আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং আমরা যদি এই বোর্ডটায় টোকা দিই, এই লোহা চূর্ণগুলো এরকম কনসেন্ট্রিক সার্কেলে সজ্জিত হবে। যে রেখা বরাবর সজ্জিত হবে সেই রেখাগুলোই হচ্ছে তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখা, তড়িৎ বলরেখাটাও ঠিক একইভাবে এইভাবে কল্পনা করা হয়। আমরা তড়িৎ বলরেখার অঙ্কন কিছু করব। যেমন একটা বিন্দু আধান যদি হয়, একটা প্লাস আধান যদি হয়, কোনো বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য ক্ষেত্ররেখাগুলি পাওয়া যায় তারা সরল অরীয় হয়, রেডিয়াল হয়। একটা বিচ্ছিন্ন বিন্দু আধান যদি ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান নিই, তা থেকে বলরেখাগুলো সরল হয় এবং অরীয় হয়, মানে ব্যাসার্ধ বরাবর হয়। বিচ্ছিন্ন বিন্দু আধান যদি নিই সেগুলো এরকম সরল হবে, অরীয় বরাবর হবে। এবার ধনাত্মক আধান হলে বলরেখাগুলোর অভিমুখ হয় বহির্মুখী। আমরা জানি ক্ষেত্র বলের অভিমুখ বহির্মুখী। আর ঋণাত্মক আধান হলে হবে অন্তর্মুখী, কিন্তু অরীয়, তারা ব্যাসার্ধ বরাবর। আধানের নিকটবর্তী অঞ্চলটায় তারা রেডিয়াল হয় বা অরীয় হয়। আধান থেকে যত দূরে যাব বলরেখার সংখ্যা ঘনত্ব তত কমবে। যদি আর ব্যাসার্ধের আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে তার ক্ষেত্রফল 4πr²। যদি 4πr² থেকে n সংখ্যক বলরেখা নির্গত হয়, তাহলে একক ক্ষেত্রফল নির্গত বলরেখার সংখ্যা n/4πr²। অর্থাৎ আর যত বাড়বে বলরেখার সংখ্যা তত কমবে, আর বলরেখার সংখ্যা যত কমবে সেখানে ক্ষেত্রপ্রবলের মান তত কমবে। অর্থাৎ বলরেখার সংখ্যার সঙ্গে ক্ষেত্রপ্রবলের মান সমানুপাতিক। বলরেখার সংখ্যা যত বাড়বে বা সংখ্যা ঘনত্ব, বলরেখার সংখ্যা ঘনত্ব যত বাড়বে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত বাড়বে। তাহলে n/4πr²। তাহলে দূরত্বের সঙ্গে এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কুলম্বের সূত্র অনুসারে তড়িৎ প্রাবল্য এর মানও একই হারে কমে। অতএব ক্ষেত্ররেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্ররেখাকে দেখা যায় কুলম্বের সূত্রের সাহায্য রাখার জন্য নিচে দুটো রীতি আমরা গৃহীত হয়েছে, এখানে আমরা আলোচনা করব। কি বলছে? কুলম্বের সূত্র বলছিল এফ সমান বা ই সমান আমরা জানি q/4πε0 r²। আর সঙ্গে ই হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার এখানে দেখছি যত দূরে যাচ্ছে বলরেখার সংখ্যা ঘনত্বটা কমছে, কাছে ঘনত্বটা বেশি, তাহলে ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কমবে। তাহলে বলরেখার সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমানুপাতিক। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করেছিলেন। তিনি বলেছিলেন যে কিউ একটি আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে q/ε0 সংখ্যক। একটি কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? q/ε0। তোমরা পরীক্ষায় কোশ্চেন দেয় 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা নির্ণয় করো, তাহলে 1/ε0। তাহলে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা q/ε0। এবার q/ε0 বলরেখা নির্গত হচ্ছে। আমরা যদি আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি, তাহলে কিউ আধানকে কেন্দ্র করে যদি একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করি, তাহলে আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4πr² থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে q/ε0। তাহলে একক ক্ষেত্রফলের নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে q/4πε0 r²। দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড q/4πε0। তাহলে ম্যাক্সওয়েল তিনি প্রমাণ করেছিলেন যে একটা কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে q/ε0। তাহলে তাকে ঘিরে যদি আমরা একটা আর ব্যাসার্ধের গোলক নিই, তাহলে তার ক্ষেত্রফল 4πr²। 4πr² ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা q/ε0। একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা q/4πε0 r²। তাহলে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এবার তোমরা ε0 শূন্য মাধ্যম ধরেছি, যদি যে কোনো মাধ্যম হয় সেখানে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ করতে হবে, তখন হবে q/4πε0 × k r²। এবার দুটি বিন্দু আধানের মধ্যে, বিষম আধানের মধ্যে আমরা বলরেখা কীরকম হয় সেটা আমরা আলোচনা করব।
দুটি সমপরিমাণ বিষম বিন্দু আধান, একটা প্লাস একটা মাইনাস। আমরা জানি কিউ আধান থেকে নির্গত বড়রেখার সংখ্যা যদি কিউ বাই এপসিলন 0 হয়, তাহলে দুটো আধানের মান যদি ইকুয়াল হয়, তাহলে এ থেকে যতগুলো বড়রেখা নির্গত হবে এতে ততগুলো বড়রেখা অরীয়ভাবে প্রবেশ করবে। তাহলে ছবিটা হবে এরকম। এ থেকে যতগুলো বড়রেখা নির্গত হবে এতে ততগুলো বড়রেখাই প্রবেশ করবে, যেহেতু দুজনের মান সমান। এই বড়রেখাগুলো এখানে বক্ররেখা হলো কেন সেটা আমরা ব্যাখ্যা করব। এবং এর নিকটবর্তী অঞ্চলে দেখো এরা অরীয় আছে, মানে ব্যাসার্ধ বরাবর আছে, একদম নিকটবর্তীটা। আর তারপরে বক্র হয়ে গেছে কেন সেটা আলোচনা করব। ধরো এইখানে একটা একক ধনাত্মক আধান নিলাম, তাহলে এ প্লাস এ তোমার প্লাস, তাহলে একে স্পর্শ করবার এদিকে একটা উপাংশ কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে। আবার এ মাইনাস একে টানছে, তাহলে এই বরাবর সে একটা আকর্ষণ বল কাজ করবে E2। তাহলে E1 E2 লব্ধি কোনটা? এই বরাবর ই, তাহলে সেই বরাবর যাবে। আবার এখানেও তাই, এইখানে বিকর্ষণটা হবে এদিক বরাবর, এ টানবে এই বরাবর, এ টানবে এই বরাবর, তাহলে এই বরাবর একটা লব্ধি বল কাজ করবে। এই কারণে এইখানে বড়রেখাগুলো এরকম বক্র হয়ে যায়, আর একদম কাছাকাছি অঞ্চলে বড়রেখাগুলো অরীয়ই থাকে। এটা হচ্ছে একটি প্লাস একটি মাইনাস আধানের মধ্যে কীভাবে বড়রেখা সৃষ্টি হয় সেটা আমরা আঁকলাম। 2 নম্বর। আচ্ছা, এবার দুটো সম আকৃতির আধান হয়, সম আধান হয়, তার মধ্যে কীরকম হয়, একদম তারা পরস্পরকে বিকর্ষণ করছে, সেই লব্ধি বল দিয়ে আমরা নির্ণয় করতে পারি। এইখানে দেখো কোনো বলরেখা নেই, এই অঞ্চলটাকে বলা হয় নিউট্রাল জোন বা উদাসীন অঞ্চল। এটা সম আধানের মধ্যে বিকর্ষণ দেখানো হলো আর বিষম আধানের মধ্যে আকর্ষণ দেখানো হলো। সমাধানগুলো আকর্ষণ করছে, এটা যেন মনে হচ্ছে দুটো স্প্রিং বা ইলাস্টিকের মতো, তারা পরস্পরকে স্থিতিস্থাপক স্প্রিং, তারা একে অপরকে আকর্ষণ করছে। তাহলে দৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হতে চেষ্টা করছে, আর এরা পরস্পরকে পাশাপাশি বিকর্ষণ করছে, এরা পাশাপাশি বিকর্ষণ করছে। তাহলে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র কি? যদি এটা প্লাস কিউ আধানে আহিত একটা ধাতব পাত, এটা ইকুয়াল মানে আহিত একটা ধাতব পাত, এদের মধ্যে বড়গুলো হয় পরস্পর সমান্তরাল। তখন এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম, কিন্তু পাশের দিকে একটু বেঁকে যায়। কেন বেঁকে যায় সেটা তোমরা লব্ধি প্রাবল্যের জন্য বেঁকে যায়। ধরো এইখানে দূরে যাচ্ছে, এখানে আধান নেই, এ টানছে এদিকে, এ বিকর্ষণ করছে এদিকে, সেই বরাবর বেঁকে যাচ্ছে। তাহলে এইখানে সেই এটা E1, এটা E2, এটা E, এই কারণে বেঁকে যাচ্ছে। এটা এদিকে বিকর্ষণ করছে এদিকে, এ টানছে এদিকে, এই বরাবর বেঁকে যাচ্ছে। এই কারণে সাইডেরগুলো বেঁকে যায়, কিন্তু মাঝখানে লব্ধি প্রাবল্যটা সমান্তরালই থাকে, তাই জন্য তারা পরস্পর সমান্তরাল থাকে বড়রেখাগুলো। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ বলরেখার একটা ধর্ম হচ্ছে, তড়িৎ বলরেখাগুলো হচ্ছে মুক্ত রেখা, ওরা বদ্ধ রেখা নয়। কারণ একক ধনাত্মক আধান তৈরি করা সম্ভব, একক ঋণাত্মক আধান তৈরি করা সম্ভব,
কিন্তু একক উত্তর মেরু বা একক দক্ষিণ মেরু তৈরি করা যায় না বলে চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ রেখা, আর তড়িৎ বলরেখা হচ্ছে তোমার মুক্ত রেখা। আমরা তড়িৎ বলরেখার একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য কি? তাহলে প্রথম বৈশিষ্ট্য তোমার বই থেকে করবে। তড়িৎ বলরেখা হচ্ছে 1 নম্বর হচ্ছে ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। স্টার্টস ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড টার্মিনেটস অন নেগেটিভ চার্জ। 2 নম্বর হচ্ছে বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে, এর সাহায্যে আমরা আকর্ষণ ব্যাখ্যা করি। 3 নম্বর হচ্ছে দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। কেন? যদি ছেদ করতো তাহলে আমরা জানি বলরেখা স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকে বলরেখার অভিমুখ ক্ষেত্রফলের অভিমুখ নির্ণয় করে। তাহলে একই বিন্দুতে দুটো অভিমুখ একটা আধানের, সেটা সম্ভব নয়। তাই দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। বলরেখাগুলি আহিত পরিবাহী থেকে সমকোণে নির্গত হয় বা সমকোণে প্রবেশ করে। একটা আহিত পরিবাহীতে সর্বদা সমকোণে প্রবেশ করে বা সমকোণে নির্গত হয়। কেন নির্গত হয় এটা আমরা বিভব চ্যাপ্টার পড়ানোর পর এটা আলোচনা করব। তড়িৎ বলরেখাগুলো কোনো একটা পরিবাহী থেকে সমকোণে নির্গত হয়, এই ধনাত্মক আহিত পরিবাহী হয়, আর ঋণাত্মক আহিত পরিবাহী হলে সমকোণে প্রবেশ করে। তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সমকোণে যত সংখ্যক বলরেখা নির্গত হয়, তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সমকোণে যত সংখ্যক বলরেখা নির্গত হয় তা ওই বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের সমানুপাতিক। সেটা আমরা আগেই বলেছি যে ম্যাক্সওয়েল ওটা প্রমাণ করেছিলেন যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বলি E সমান Q/4πε0 r²। এই হলো আমাদের বলরেখার বৈশিষ্ট্য। আমরা নেক্সট ভিডিও আলোচনা করব।